প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন সেনাবাহিনীর প্রচলিত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় ৪৫ বছর পর গ্রেপ্তার মুজাফফর ইস্যুতে বেরিয়ে এলো এক রহস্যময় চরিত্র, যার নাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবার মেজর জিয়ার ঘাতক মুজাফফর কিন্তু সকল কিছুই কিন্তু প্রকাশ করে দিয়েছে। ফেসে গিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই গ্রেফতারি কি কেবল একজন খুনিকে ধরা, নাকি ৪৪ বছর আগে সেই রাজনৈতিক ষড়যন্ত্রের মূলে পৌঁছানোর পথ খুলে গেল? জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হচ্ছে যে জিজ্ঞাসাবাদে মুজাফফর বর্ণনা করেছে। কথা আছে দর্শক, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আর এই মেজর মুজাফফরের ক্ষেত্রে কিন্তু দর্শক সেটাই ঘটেছে। দেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক এই মুজাফফর দর্শক ইতিমধ্যেই কিন্তু দীর্ঘ ৪৫ বছর পর কিন্তু গ্রেপ্তার হয়েছে। আর গ্রেপ্তার হওয়ার পর দর্শক রিমান্ডে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, একেবারে গা শিউরে ওঠার মতো কিন্তু সেই তথ্যগুলি। অর্থাৎ এই মুজাফফরের সঙ্গে ইন্ধনদাতা কারা ছিল দর্শক, সেটা কিন্তু এবার সামনে চলে এসেছে। তার স্বীকারোক্তিতে দর্শক যে সামরিক বাহিনীর যে উচ্চপদস্থ বর্তমান কর্মকর্তারা রয়েছে, সে সময় কিন্তু তারা অনেকেই কিন্তু জড়িত ছিল এই মুজাফফর ইন্ধনদাতা হিসেবে। অর্থাৎ মেজর জিয়াকে তাদের পথের কাঁটা হিসেবে বিবেচনা করেই কিন্তু মেজর জিয়াকে সে সময় সরিয়ে দিয়েছে। আর সেটারই কিন্তু দর্শক এবার প্রমাণ মিলেছে মুজাফফরের জবানবন্দিতে। দীর্ঘ ৪৫ বছর কিন্তু দর্শক সেই রাজ কিন্তু এবার খুলেছে। তবে সেই তথ্যগুলি কি কি এবং কার কার নাম প্রকাশ করেছে দর্শক, সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে বিস্তারিত আমরা প্রমাণ সহ দেখাবো। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের খুবই তথ্যবহুল এই ভিডিওটি দর্শক না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তবেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজগুলি এবং কি গোপন তথ্যগুলি আপনি জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ নিউজটি দেখিয়ে নিয়ে আসি। ৪৫ বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা জিয়াউর রহমানের অন্যতম দণ্ডপ্রাপ্ত খুনি সামরিক বাহিনীর চাকরিচ্যুত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে অবশেষে খাঁচায় বন্দী করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই গ্রেফতারি কি কেবল একজন খুনিকে ধরা, নাকি ৪৪ বছর আগে সেই রাজনৈতিক ষড়যন্ত্রের মূলে পৌঁছানোর পথ খুলে গেল? বোরকা পরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা, ওপার বাংলার সাথে সম্পর্ক আর রাষ্ট্রপতির রহস্যময় মৃত্যু, সবকিছু কি কোনো বড় ব্লু প্রিন্টের অংশ ছিল? আজ আমরা উন্মোচন করছি সেই ভয়ঙ্কর ইনসাইড স্টোরি, যা শুনলে আপনার গায়ে রক্ত হিম হয়ে যাবে। ৪৫ বছর ইতিহাসের জন্য এটি একটি বিশাল সময়। মানুষ ভেবেছিল সেই পাপের ইতিহাস বুঝি মহাকালের অতলে হারিয়ে গেছে, কিন্তু না, বিচার থেকে পালানোর কোনো পথই যে খোলা নেই তা আজ প্রমাণিত। প্রযুক্তির নিখুঁত জাল বিছিয়ে ডিবি পুলিশ যখন মেজর মোজাফফরকে গ্রেফতার করলো, তখন শুধু ঢাকা নয়, পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক প্রবল ভূমিকম্প অনুভূত হলো। এই ব্যক্তিটি এতদিন কোন অন্ধকারের সুড়ঙ্গে লুকিয়েছিল? কিভাবে সে দিনের পর দিন দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজতে শুরু করেছে নতুন বাংলাদেশ। কিন্তু ঘটনার গভীরে যাওয়ার আগে একটু পেছনে ফিরে তাকাতে হবে। আমাদের আজকের প্রেক্ষাপট এবং ইতিহাসের সেই রক্তাক্ত সকালের যোগসূত্রগুলো মেলালে এক অবিশ্বাস্য সত্য সামনে আসে। জিয়াউর রহমানের চট্টগ্রাম সফর কোনো সাধারণ সফর ছিল না। জেলা প্রশাসকের বিবরণ অনুযায়ী জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলের শান্তি বজায় রাখতে প্রায় চট্টগ্রাম যেতেন, কিন্তু ১৯৮১ সালের মে মাসের সেই সফরটি ছিল অত্যন্ত রহস্যময়। ঢাকা থেকে আগাম কোনো প্রটোকল ছাড়াই তিনি হঠাৎ চট্টগ্রামে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণটি ছিল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের জেরে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছিল, আর এই কোন্দল মেটাতেই তিনি গিয়েছিলেন। এখনো কি সেই কোন্দলের ছায়া নেই? কর্নেল অলি আহমেদ কেন বারবার তারেক রহমানকে সতর্ক করেন? ইতিহাসের সেই ভূত কি আজও দলটির পেছনে তারা করছে? সবচেয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় অধ্যায়টি শুরু হয় ১৭ মে। দীর্ঘ প্রবাস জীবন শেষে ভারত থেকে শেখ হাসিনা দেশে ফেরার মাত্র ১৩ দিনের মাথায় কেন জিয়াউর রহমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? রাজনৈতিক বোদ্ধারা আজ আঙুল তুলছেন ওপার বাংলার সেই ব্লু প্রিন্টের দিকে। তারা বলছেন জিয়াউর রহমান উদার মনস্তাত্ত্বিক জায়গা থেকে নির্বাসিত নেত্রীকে ফেরার অনুমতি দিয়েছিলেন, আর বিনিময়ে তাকে পেতে হয়েছিল চরম বিশ্বাসঘাতকতা। ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল ঘটনাটি ঘটেছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঠিক ওই সকালে। খবর উঠে যায় বোরকা পরিহিত একজন নারী আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বর্ডার গার্ড এবং একজন নারী পুলিশের হাতে ধরা পড়েন তিনি। বোরকা পরিহিত সেই নারী আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং শেখ হাসিনা। আজ ৪৫ বছর পরে সেই নাগরিক প্রশ্নটি আবারও তীব্র হচ্ছে। একজন শীর্ষ নেত্রীর কেন সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে যাওয়ার প্রয়োজন ছিল? ওই সময় দেশের ভেতর কোনো বড় রাজনৈতিক লবিং কিংবা আন্তর্জাতিক শক্তি যদি খুনের গ্রিন সিগন্যাল
সিগন্যাল না দিত, তবে কি কেউ এমন চরম ঝুঁকি নিত? এই একটি ঐতিহাসিক তথ্যই ইঙ্গিত দেয় যে জিয়ার রক্তে রঞ্জিত সেই ভোরের পুরো নকশা হয়তো সীমান্তের ওপার থেকে সুনির্দিষ্টভাবে তৈরি করা ছিল। প্রতিবেশী দেশের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র জিয়াউর রহমানের কাণ্ডের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছে। এখন যখন জিয়াউর রহমান পুত্র তারেক রহমান ক্ষমতায়, তখন ৪৫ বছর পলাতক থাকবার পর জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর যে কোর্ট মার্শাল হয়েছিল, যে কোর্ট মার্শালে একের পর এক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলা হয় এবং মুক্তিযোদ্ধা বলেই ওই ১৩ জনকে হত্যা করা হয়েছিল জিয়া হত্যার সঙ্গে জড়িত করে, সেটা বিভিন্নভাবে অ্যান্থনি মাসকারেনহাস, পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক, যিনি বাংলাদেশে সেনা কু নিয়ে বড় ধরনের গবেষণা কাজ করেছেন, লিগাসি অফ ব্লাড বইটা লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা, জিয়ার আমলের কু পাল্টা কু, জিয়াউর রহমান গ্রেপ্তার, এসব বিষয়ে ব্যাপক পরিমাণ গবেষণা তথ্য সংগ্রহ করে এবং সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার নিয়ে সেই ঘটনা প্রবাহ লিপিবদ্ধ করেছেন। সেই অ্যান্থনি মাসকারেনহাসও বলছেন যে মূলত এরশাদ, যিনি পাকিস্তান থেকে ফিরেছিলেন, তিনি একদিকে জিয়াউর রহমানকে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকতে পারেন, আর জিয়াউর রহমান নিহত হওয়ার পরেই তিনি মেজর জেনারেল মঞ্জুর সহ এই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যার ব্যবস্থা করে আসলে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার ব্যবস্থা করেছিলেন। অথচ এই কোনো বিষয়ে খালেদা জিয়া, তারেক রহমানকে কখনো মুখ খুলতে দেখা যায় নাই। এখন যে প্রেসিডেন্ট জিয়া পুত্র যখন ক্ষমতায়, তখন পলাতক এক সেনা কর্মকর্তা, যিনি কিনা ওই রাতে ১৯৮১ সালের ৩০শে মে সার্কিট হাউসে জিয়াউর রহমানকে তার জন্য সেনা কর্মকর্তাদের যে অভিযান, তাতে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং সেই আক্রমণে মুখ্য ভূমিকা পালনকারীদের একজন, যিনি কিনা ঘরে ঘরে গিয়ে জিয়াউর রহমানকে খুঁজেছিলেন, জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন। অ্যান্থনি মাসকারেনহাসের বইয়েই সেগুলোর বর্ণনা আছে, যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর জিয়াউর রহমানের জিনিসপত্র তল্লাশি করেছিলেন এবং যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর মেজর জেনারেল মঞ্জুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকেও যোগ দিয়েছিলেন। তিনি হঠাৎ করেই ধরা পড়েছেন পুলিশের হাতে এবং এরপর থেকে তিনি যেসব তথ্য সেনা হেফাজতে বসে দিচ্ছেন বলে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় বের হচ্ছে এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলোয় যেসব শিরোনাম বেরিয়ে আসছে, তাতে একরকম ভাবে পরিষ্কার যে এই প্রশ্ন না তোলার বোধহয় কোনো সুযোগ নাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত জড়িত ছিল। তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত থাকার এই সন্দেহ নিয়ে এতদিন বিএনপি কোনো আলাপ তুলল না। এখন যে আলাপটি তুলছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র যখন ক্ষমতায়, তখন সেটাও ভীষণভাবে কৌতূহলোদ্দীপক বটে। বাংলাদেশের নয়া দিগন্ত শিরোনাম করেছে যে বের হতে পারে জিয়া হত্যার ভূ রাজনীতির নেপথ্য সূত্র। এর আগে যুগান্তর খবর দিয়েছিল যে শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হচ্ছে যে জিজ্ঞাসাবাদে মোজাফফর বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের আদ্যোপান্ত, জিয়াউর রহমানকে প্রথম কে গুলি করেন, লাশ প্রথম কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। কোর্ট মার্শাল হচ্ছে এমন একটা বিচার প্রক্রিয়া, যে বিচার প্রক্রিয়া নিয়ে কখনোই আর কখনোই কোনো সময় প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকে না। কাজেই মোজাফফরকে যে শাস্তি বা যে সাজা দেওয়ার কথা ছিল সে সময়কার কোর্ট মার্শালে, এবং তিনি তখন পলাতক ছিলেন, কাজেই তার নামে কোনো সাজা তখন ঘোষণা করা হয় নাই। তাকে ধরিয়ে দিতে ২ লক্ষ টাকা তখন পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এখন মোজাফফরকে যে সেনা হেফাজতেই বিচার হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। কিন্তু মোজাফফর সেই কোর্ট মার্শাল থেকে তখন বেঁচে গিয়েছিলেন, যিনি এতটা সক্রিয় ছিলেন, যিনি তার সঙ্গে আর যারা গিয়েছিলেন, মানে ওই জিয়াউর রহমানকে হত্যা করতে সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াকে গুলি করেছিলেন, যে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, কিংবা তখন চট্টগ্রামের জিওসি মঞ্জুর, যাকে কিনা জিয়া হত্যার জন্য দায়ী করে প্রথমেই হোদা করা হলো, এরা কেউ কিন্তু এমনকি কোর্ট মার্শালের মুখোমুখি হওয়ার সুযোগ পান নাই। অথচ এই মোজাফফর তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন এবং তিনি যে একটা দীর্ঘ সময় ভারতে ছিলেন, এরপর সেটা এখন বেরিয়ে আসছে। বাংলা স্ট্রিম খবর দিচ্ছে যে মেজর মোজাফফর হোসেন দীর্ঘদিন ভারতে জয় ব্যানার্জি ও বিপ্লব সরকার ছদ্মনাম ব্যবহার করে বসবাস করতেন। এই ঘটনার পেছনে
ভারতের তৎকালীন সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ভূমিকা ছিল কি? আবার জিয়া ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের হত্যার পেছনে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার কোনো বিদেশি চক্রান্ত ছিল কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। বাংলা স্ট্রিম বলছে এমন একটা প্রশ্ন কিন্তু 2009 সালের বিডিআর কাণ্ডের পরেও সামনে এসেছিল, সেই প্রশ্নেরও কোনো মীমাংসা হয়নি। মানে ভূরাজনৈতিক কি টানাপোড়েন সে সময় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে চলছিল, সে প্রশ্নের তো মীমাংসা হওয়া দরকার। কারণ জিয়া হত্যার সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন যারা, তারা সকলেই লেফটেন্যান্ট কর্নেল মতিউর, যিনি 28টা গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিলেন জিয়াউর রহমানের দেহ, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। এবং তারা মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের একটা দল গঠন করে কিন্তু 3 দলে ভাগ হয়ে জিয়ার সার্কিট হাউসে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এদের কেউ কেউ বলছেন যে তারা জানতেন না যে শেষ পর্যন্ত হত্যা করা হবে জিয়াউর রহমানকে, তারা জানতেন যে তাকে হয়তো বা ক্যান্টনমেন্টে নিয়ে আসা হবে, একটা কু সংগঠিত হবে। কারণ তখন তো কু পাল্টা কুয়ে জর্জরিত বাংলাদেশ সেনাবাহিনী, এরা বিক্ষুব্ধ ছিলেন জিয়াউর রহমানের উপর। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে পাকিস্তান প্রত্যাগত, পাকিস্তান থেকে ফেরত আসা সেনা কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছিলেন এবং কোণঠাসা করে ফেলছিলেন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের। কাজেই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের ক্ষোভ বাড়ছিল এবং তারা চাইছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সরিয়ে অন্য কোনো সেনা কর্মকর্তাকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসতে। তো সেই মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরকার সেই সেনা কর্মকর্তাদেরকে তখন কি কোনোভাবে বাইরের কোনো শক্তি, বহির্শক্তি, ভূরাজনৈতিক কোনো শক্তি, বিদেশি শক্তি, প্রতিবেশী দেশ, তারা কি তাদেরকে এক রকমের শক্তি সমর্থন যোগান দিচ্ছিল যাতে বাংলাদেশের সেনাবাহিনীর ওপর পাকিস্তান থেকে আসা সেনা কর্মকর্তাদের প্রভাব কমাতে জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়ার যথাযথ ব্যবস্থা সেই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তারা নেন? মানে এমন একটা ষড়যন্ত্র কি খুবই সাদা কালো ভাবে মিলিয়ে ফেলা সম্ভব? এই প্রশ্নগুলো এই মোজাফফর ধরা পড়ার পর আসছে। কারণ সে সময়কার সেনা কর্মকর্তা মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, যিনি এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক এরকম একটা বই লিখেছিলেন, এবং সেই বইয়ে মইনুল হোসেন চৌধুরী লিখেছিলেন যে 1989 থেকে 1993 সাল পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত যখন ছিলেন মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, তখন জিয়া হত্যাকাণ্ডের আরেক পলাতক অভিযুক্ত মেজর SM খালেদ, যিনি কবছর আগে মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার, তিনি ব্যাংককেই অবস্থান করছিলেন। কিন্তু একই ঘটনায় পলাতক মোজাফফর তখন ভারতে ছিলেন। মইনুলের ভাষ্য অনুযায়ী মোজাফফর ভারত থেকে ব্যাংককে গিয়ে খালেদকে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখাও করেছিলেন এবং জিয়াউর রহমান কিভাবে নিহত হয়েছিলেন তা জানার জন্য তিনি, এই মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেছিলেন। এবং মইনুল হোসেন চৌধুরী তার ওই বই এক জেনারেলের সাক্ষ্য, সেই বইয়ে কিন্তু বলেছেন যে তিনি তার সঙ্গে যে এই পলাতক 2 অভিযুক্ত আসামির সাক্ষাৎ হয়েছে ব্যাংককে, যাদের একজন ভারত থেকে এসেছেন আরেকজন ব্যাংককেই ছিলেন, সেটা বেগম খালেদা জিয়াকেও জানিয়েছিলেন। কখনো খালেদা জিয়া কেন এই 2 অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এবং তার স্বামী হত্যার বিচারের মুখোমুখি করতে উদ্যোগী হন নাই, সে প্রশ্ন যেমন করতেই হয় তেমনি প্রশ্ন জাগে যে সত্যিই কি ওই সব দেশের সরকারের অজ্ঞাত সারে এভাবে জিয়া হত্যার মতো আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে 2 সেনা কর্মকর্তার পক্ষে ও সব দেশে লুকিয়ে থাকা সম্ভব ছিল কিনা? বিশেষ করে ভারতে জয় ব্যানার্জি বিপ্লব সরকার নাম নিয়ে শুধু যে মোজাফফর ছিলেন তাই নয়, তিনি আবার দেশ বিদেশে যেতে পারছিলেন, ব্যাংককেও গিয়েছেন, তার মানে নিশ্চয়ই তার কাছে পাসপোর্টও ছিল। তিনি কি তাহলে ভারতীয় পাসপোর্ট নিয়ে চলাফেরা করছিলেন? এই সব প্রশ্নের মীমাংসা করার জন্য হঠাৎ করে এই সময়টা কেন স্থির হলো? কেন তারেক রহমান, জিয়াউর রহমান পুত্র এ সময়ে এসে এই প্যান্ডোরার বাক্স খোলার সিদ্ধান্ত নিলেন? তবে মোজাফফরের 45 বছর পরে এই গ্রেফতার হওয়ার ঘটনা শুধুই পালিয়ে থাকা একজনকে পুলিশের হঠাৎ খুঁজে পাওয়া নিশ্চিতভাবেই নয়। নিশ্চিতভাবেই কেউ তাকে ধরতে চেয়েছেন, কেউ তাকে ধরিয়ে দিয়েছেন, কেউ জিয়া কাণ্ডের এমন সব বিষয় সামনে আনতে চাইছেন যেসব বিষয় এতদিন ধামাচাপা পড়েছিল। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, তো আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যবহুল যে রিপোর্টটি দেখেছেন দর্শক, এগুলি দেখার পরে এই সম্পর্কে দর্শক আপনার কি মনে হয় এবং এই মুজাফফর সম্পর্কে দর্শক আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের এই মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই মূল্যবান। বিশেষ করে দর্শক আপনাদের এই মূল্যবান মতামতটুকু আমাদেরকে এতটাই অনুপ্রাণিত করবে যে পরবর্তীতে আরো যে গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি রয়েছে, যে লেটেস্ট আপডেটগুলি রয়েছে দর্শক, সেগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা খুবই আগ্রহী হব। তাছাড়া দর্শক এই মুজাফফর কিন্তু দেশের যে কত বড় একটা ক্ষতি করেছে দর্শক, সেটা কিন্তু বহির্বিশ্বের যে জননেতারা রয়েছে, যে রাষ্ট্রপ্রধানরা রয়েছে, তাদের
যে উক্তি যে প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে, সেটা দেখলে অথবা শুনলে কিন্তু দর্শক আপনি বুঝতে পারবেন যে আসলে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের জন্য কি ছিল। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিস্তারিত তথ্যগুলি দেখেছেন, আশা করি এ সম্পর্কে সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন। তাই আজ আর কথা বাড়িয়ে দর্শক এখানে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। আজ এ পর্যন্ত এখানে শেষ করছি। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। এবং দর্শক, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।